অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি এবং শেষ বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কনজাম্পশন ফাংশন ম্যাক্রো ইকোনমিক্সের সেটার উপর 7 নাম্বার ক্লাস নেব। আজকের ক্লাস হচ্ছে আমার জেমস ডুসেনবেরির আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অর্থাৎ রিলেটিভ ইনকাম হাইপোথিসিস। আমি রিলেটিভ ইনকাম হাইপোথিসিসের এর আগে একটা ক্লাস নিয়েছি, মানে 6 নাম্বার ক্লাস নিয়েছি। সেখানে আমি ডেমনস্ট্রেশন এফেক্ট আলোচনা করেছি। আজকে 7 নাম্বার ক্লাসে আমি রেচেট এফেক্ট আলোচনা করব। আজকের 7 নাম্বার ক্লাসে আমি কি আলোচনা করব? রেচেট এফেক্ট আমি কি করব আলোচনা করব। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো তারা সমস্ত ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও, তাহলে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো তার নিচে আমার চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে। এখানে একটা গোল বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ভিতরে চলে যাবে। যাওয়ার পর হোম আছে, প্লে লিস্ট আছে। প্লে লিস্টে গিয়ে তোমরা যদি যাও তাহলে সেখানে দেখবে ইয়ার ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক ক্লাস দেয়া আছে। বিশেষ করে তৃতীয় বর্ষের পরিসংখ্যান ক্লাস প্রায় শেষ, আরও দিচ্ছি। আর আন্তর্জাতিক বাণিজ্য কোর্স শেষ। আর যারা মাস্টার্সে আছো তারা আন্তর্জাতিক বাণিজ্যের সিলেবাস তৃতীয় বর্ষের সাথে মিল আছে। আর চতুর্থ বর্ষে আন্তর্জাতিক বাণিজ্যের আর কিছু ক্লাস আছে, এটা দেখলে আন্তর্জাতিক বাণিজ্য তোমাদের হয়ে যাবে। এরপর তো ম্যাক্রো মাইক্রো অনেক ক্লাস দেয়া আছে। কথা না বলে আমি আমার আজকের ক্লাসে যাব। আরেকটা কথা বলছি, কারো যদি ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন যদি কোনো একটু বর্ণনা থাকে বা চিত্রভিত্তিক থাকে, তাহলে সেই চিত্রটা খুব সুন্দর করে খাতায় উঠিয়ে মেসেঞ্জারে ফটো তুলে আমাকে কি করবে, প্রশ্ন করবে। আমি মেসেঞ্জারে ভয়েস মেইলে উত্তরটা কি করব দিয়ে দেব। এই ইউটিউবে যে মেসেজ লেখে যে প্রশ্নটা করো সেখানে উত্তর দেওয়া সম্ভব না, এত মেসেজ কে টাইপ করবে। তুমি মেসেঞ্জারে যদি প্রশ্নটা আমাকে করো, ফেসবুকের মেসেঞ্জারে, সেক্ষেত্রে আমি ভয়েস মেইলে তোমাকে আনসারটা দিয়ে দেব। মেসেঞ্জারে যেতে হলে আমার ওই চ্যানেলের ভিতরে গিয়ে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গেলে বুঝতে পারবে কিভাবে যেতে হবে। এখন আসো, আজকের আলোচনা হচ্ছে রেচেট এফেক্ট। রেচেট এফেক্টটা কি? রেচেট এফেক্টটা হচ্ছে ভোক্তার ভোগ অতীতের সর্বোচ্চ আয় দ্বারা প্রভাবিত হয়। আমরা ডেমনস্ট্রেশন এফেক্টে আমরা বলেছিলাম একজন ভোক্তা যে এলাকায় বসবাস করে সে এলাকার গড় আয় দ্বারা তার ভোগ প্রভাবিত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা আপেক্ষিক আয় তুলনা করেছি এলাকার গড় আয়ের সাথে তার আয়। গড় আয়ের সাথে তার আয় বেশি হতে পারে, তার আয় কম হতে পারে। আমরা ডেমনস্ট্রেশন এফেক্টটা ব্যাখ্যা করেছি। আর রেচেট এফেক্টটা হলো যে ভোক্তার ভোগটা সবসময় অতীতের সর্বোচ্চ আয় দ্বারা প্রভাবিত হয়। মনে করো যে আমার গত বছরের যে আয় ছিল সে আয়ের মাধ্যমে আমার যে ভোগ স্ট্যান্ডার্ডটা কি হয়েছে, নির্ধারিত হয়েছে। এই বছরে যদি আয় হঠাৎ করে কমে যায়, তাহলে কি আমি আয় যদি আমার 30% কমে যায়, আমি কি আমার ভোগ 30% কমাতে পারবো? আমি ভোগ 30% 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
আমার অতীতের সর্বোচ্চ আয় মানে গত বছরের আয় দ্বারা যে ভোগ স্ট্যান্ডার্ড যেটা নির্ধারিত হয়েছে সেই স্ট্যান্ডার্ড একসাথে কমানো যায় না। মনে করো আমি 5টা পত্রিকা রাখি, এখন এই বছর আয় কমে যাওয়ার কারণে আমি কি সমস্ত পত্রিকা বাদ দিয়ে দেব? আমি সমস্ত পত্রিকা বাদ দেব না। আমি তখন হয়তো 5টা পত্রিকার ভিতরে 3টা পত্রিকা বাদ দিয়ে দিব। আমি 2টো পত্রিকা কি করব? আমি রাখব। এরপর আমার যে দৈনন্দিন যে বিভিন্ন খরচগুলো আছে সেগুলো আয় যে হারে কমেছে ঠিক সেই হারে আমি কমাবো না, কমাবো কিছু কম কমাবো। যার ফলে দেখা যাবে যে আমার আয় যদি 30% কমে, ভোগ 30% কমে নাই, ভোগ কমেছে 15% বা 10%। অর্থাৎ আয় হ্রাসের তুলনায় আয় যে হারে হ্রাস পেয়েছে ভোগ তার চেয়ে কম হারে হ্রাস পেয়েছে। আয় 30% হ্রাস পেলে ভোগ 30% হ্রাস না পেয়ে 15% বা 10% কি হবে? হ্রাস পাবে। অর্থাৎ আয়ের তুলনায় ভোগ কম হ্রাস পাবে। এটাই হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের র্যাচেট এফেক্ট। অর্থাৎ বর্তমান আয় যদি আমার 30% কমে যায়, ভোগ 30% কমবে না। কারণ ভোগটা বর্তমান আয় বা চলতি আয়ের উপর নির্ভরশীল নয়, এটা আপেক্ষিক আয়ের উপর নির্ভরশীল। আর এক্ষেত্রে আপেক্ষিক আয়টা নির্ধারিত হচ্ছে অতীতের সর্বোচ্চ আয়ের মাধ্যমে। কারণ অতীতের সর্বোচ্চ আয় দ্বারা আমার একটা ভোগ স্ট্যান্ডার্ড কি হয়েছে? নির্ধারিত হয়েছে। ভোগ স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়েছে। অতীতের সর্বোচ্চ আয় দিয়ে আমার ভোগ স্ট্যান্ডার্ড নির্ধারিত হয়েছে। অতএব আমার আয়টা যদি কমে আসে তাহলে আমি হঠাৎ করে আমার অতীতের যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা কিন্তু আমি হ্রাস করতে পারবো না। মনে করো আমি যে যাতায়াতের ক্ষেত্রে আমি হয়তো রিক্সায় করে কি করি, কলেজে যাই অথবা কোর্টে যাই অথবা আমার অফিসে যাই। এখন আমার আয়টা যদি 30% কমে যায়, আমি কিন্তু যে হঠাৎ করেই ওই লেগুনাতে উঠবো না বা সিএনজিতে আরো 5 জনের সাথে ভাড়া করে আমি কি করব? আমি যাব না। আমি আগের মতোই কি করব? যে রিক্সায় করে অফিসে যাব। ভাড়াটা একটু বেশি পড়বে আগের মতোই। এক্ষেত্রে আমি যে কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে, বাড়িতে 5টা পত্রিকা রাখতাম সেক্ষেত্রে এখন 2টো রাখবো। বাড়িতে বিভিন্ন ধরনের ভোগ, ইলেকট্রিক বিল যেগুলো আছে এগুলো কমানোর কি করব? চেষ্টা করব। আবার এক্সটার্নাল যে ভোগগুলো আছে যেগুলো মানুষ দেখে সেগুলো আমি কমাতে পারবো না। এই অতীতের স্ট্যান্ডার্ড রক্ষা করতে গিয়ে দেখা যায় যে আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমে। অর্থাৎ আয় এবং ভোগের ভিতরে অসমানুপাতিক সম্পর্ক বিদ্যমান থাকে। মানে ভোগ এবং আয়ের অনুপাতটা স্থির থাকে না, মানে অসমানুপাতিক সম্পর্কটা কি হয়? বিদ্যমান থাকে। আয় এবং ভোগের মধ্যে অসমানুপাতিক সম্পর্কটা বিদ্যমান থাকে। কিন্তু এই মন্দাটা যদি দীর্ঘকালে যদি থাকে তখন আমি বাধ্য হয়ে কি করব? রিক্সা ছেড়ে আমি কোথায় চলে আসব? ভাড়ায় সিএনজিতে বা লেগুনাতে সবার সাথে অফিসে যাব। পত্রিকার 2টো রাখবো না, একটা হয়তো রাখবো, আর একটা কি করব? কমাবো, ভোগ আরো কমাবো। এখন দেখা যাবে যে আয় 30% কমেছে, ভোগও 30% কমেছে। অর্থাৎ আয় এবং ভোগের ভিতরে আনুপাতিক সম্পর্ক স্থাপিত হয়েছে দীর্ঘকালে। তাহলে দেখো দীর্ঘকালে ভোগ এবং আয়ের ভিতরে যে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান, যেটা কুর্জনেটসের গবেষণায় ধরা পড়েছে, তার ব্যাখ্যাটাও কিন্তু কে দিয়েছেন? জেমস ডুসেনবেরি র্যাচেট এফেক্টের মাধ্যমে দিতে পেরেছেন।
আবার কেইন্সের যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক অনুযায়ী আয় এবং ভোগের ভিতরে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান, তারও ব্যাখ্যা জেমস ডুসেনবেরি কি করেছেন? র্যাচেট এফেক্টের মাধ্যমে দিয়েছেন। অর্থাৎ জেমস ডুসেনবেরি র্যাচেট এফেক্টের মাধ্যমে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ আচরণের ভিতরে সমন্বয় সাধন করতে সক্ষম হয়েছেন। আমি একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে আশা করি তোমাদের কাছে একটা বিষয় কি হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা চিত্র আঁকি। এদিকে আমি ধরেছি আয়ের পরিমাণ, এদিকে কি ধরেছি আমি? আয়ের পরিমাণ। আর এদিকে ধরেছি আমি ভোগের পরিমাণ। আমি মূল বিন্দুগামী একটা ভোগ রেখা অঙ্কন করলাম। আমরা ইতিমধ্যে শিখেছি ভোগ রেখা যদি মূল বিন্দু হতে উত্থিত হয় তাহলে কিন্তু এটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। কারণ আজকে কিন্তু ভোগের 7 নাম্বার ক্লাস, তোমাকে কিন্তু প্রথম ক্লাস থেকে অ্যাটেন্ড করতে হবে। যারা আজকের ক্লাসে অ্যাটেন্ড করেছো তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিও স্টপ করে 1 নাম্বার 2 নাম্বার ক্লাস দেখো, কারণ অনেক বেসিক জিনিস ওইখানে আলোচনা করেছি। তা না হলে আনুপাতিক কি আনুপাতিক কি এগুলো মাথায় গুল বাঁধবে। ঠিক আছে, তো এই যে ভোগ রেখাটা মূল বিন্দুকে আমি অঙ্কন করেছি, এর মানে হচ্ছে এটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। এবং মনে রাখবে যেহেতু এটা মূল বিন্দুগামী রেখা এবং যে কোনো মূল বিন্দুগামী রেখাতে ভূমি অক্ষের চলক যদি 20% পরিবর্তন হয়, তা লম্বকের চলকও কিন্তু 20% পরিবর্তন হবে। দয়া করে মনে রাখবে এটা মূল বিন্দু হতে উত্থিত রেখার কি বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, রেখাটা যেহেতু মূল বিন্দুগামী, অর্থাৎ ভূমি অক্ষের চলক মানে ওয়াই যদি 50% যদি পরিবর্তন হয়, লম্বকের চলক সিও কিন্তু কত পার্সেন্ট পরিবর্তন হবে? 50% পরিবর্তন হবে, হতে বাধ্য 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 মূল বিন্দুগামী। ঠিক আছে, এখন দেখো আমি এইভাবে আরেকটা রেখা কি করেছি, অঙ্কন করেছি। এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এটা আমি এঁকেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যার লম্বককে কি আছে? একটা ছেদক আছে। ওই যে আই শূন্য সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, ওয়াই 0 ধরলে সি ইকুয়াল টু এ, লম্বককে একটা ছেদক আছে। লম্বককে যদি ছেদক থাকে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এবং স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি নির্দেশ করে জানো? মনে রাখবা একটা কথা, যদি কোনো রেখাতে লম্বকের ছেদক থাকে, কি বলেছি? কোনো রেখাতে লম্বকের ছেদক থাকে, তাহলে ভূমি অক্ষে ধরা চলকের শতকরা পরিবর্তনের চেয়ে লম্বকের চলকের ধরা শতকরা পরিবর্তন কম হয়। দয়া করে দুটো কথা লিখে রাখো। যদি রেখা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে ভূমক্ষের চলক যে হারে পরিবর্তিত হয়, লম্বক্ষের চলক একই হারে পরিবর্তিত হয়। আর রেখা যদি লম্বক্ষকে যদি কি করে? ছেদ করে, তাহলে ভূমি অক্ষের চলক যে হারে পরিবর্তিত হয়, লম্বকের চলক তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়। আবারও বলছি, দুইটা পয়েন্ট লিখে রাখো। রেখা যদি মূল বিন্দুগামী হয়, তাহলে ভূমি অক্ষের চলক যে হারে পরিবর্তিত হয়, লম্বকের চলক একই হারে পরিবর্তিত হয়। আর যদি লম্বককে যদি ছেদক থাকে, তাহলে ভূমি অক্ষের চলক যে হারে পরিবর্তিত হয়, লম্বকের চলক তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়। এটা দয়া করে একটু একটু করে মনে রাখবে। এখন দেখো যে আমি একটু
দেখো তোমরা এখানে আমি লিখেছি 10,000 টাকা, আর এখানে লিখেছি কত 20,000 টাকা। এখানে 10,000 টাকা, এখানে 20,000 টাকা, ঠিক আছে। মনে করো 10,000 টাকায় আমি ভোগ দেখালাম 7,000, ঠিক আছে। এই বিন্দুতে ভোগ দেখালাম কত 7,000। দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী 10,000 টাকায় দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী এটা একটা নাম দিয়ে দিই। E1 বিন্দুতে ভোগ হচ্ছে 7,000, আর স্বল্পকালীন ভোগ রেখা অনুযায়ী এই F1 বিন্দুতে ভোগটা কত হবে তোমরা নিজেরাই বলো। 7,000-এর চেয়ে বেশি হবে। মনে করি কত 9,000। বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে রাতের বেলায়, একটু কষ্ট করে শুনে নাও। এখন দেখো, আশা করি বুঝতে পেরেছ, এই দীর্ঘকালীন ভোগ অপেক্ষক অনুযায়ী 10,000 টাকা ভোগ হলে আয় হলে ভোগের পরিমাণ হচ্ছে 7,000, আর স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে কত 10,000 টাকা ভোগ হলে এই F1 বিন্দুতে অবশ্যই এতটুকু বেশি, ধরলাম 9,000। তাহলে এখানে গড় ভোগ প্রবণতা কত 0.7, আর এখানে কত 0.9। এই E1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা হচ্ছে 0.7, আর F1 বিন্দুতে 0.9। গড় ভোগ প্রবণতা কিভাবে বের করে? গড় ভোগ প্রবণতা বের করে APC। কোন বিন্দুতে? E1 বিন্দুতে। ভোগকে আয় দ্বারা ভাগ করে, ভোগকে কত দ্বারা? আয় দ্বারা ভাগ করে। E1 বিন্দুতে ভোগ হচ্ছে কত 7,000, আর আয় হচ্ছে কত 10,000। কাটো, তাহলে কত হয়েছে 0.7। F1 বিন্দুতে গড় ভোগ প্রবণতা APC হচ্ছে ভোগ এবং আয়ের অনুপাত। F1 বিন্দুতে ভোগ হচ্ছে 9,000, আয় হচ্ছে কত 10,000, পয়েন্ট কত 9। এই যে গড় ভোগ প্রবণতা। এখন আসো, এই বিন্দুটা হচ্ছে H1 বিন্দু, যেখানে দীর্ঘকালীন এবং স্বল্পকালীন ভোগ রেখা কি করেছে? সেট করেছে। তাহলে ডেফিনেটলি H1 বিন্দুতে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগের পরিমাণটা কি সমান? যে বিন্দুতে দুটি রেখা ছেদ করে সেই বিন্দুতে দুটি রেখার মান সমান হয়। অর্থাৎ দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী ভোগের পরিমাণ এই লম্ব দূরত্ব, স্বল্পকালীন অনুযায়ী এই যে লম্ব দূরত্ব। মনে করি এইটা অবশ্যই কত হবে ভোগ আমি বলে দিচ্ছি। এখানে ভোগ 1400 হবে। ভোগ কত হবে? 1400। কেন জানো? এটা আমি নিশ্চিত 1400 না, 14,000 হবে। এখানে ভোগ 14,000, এটা আমি নিশ্চিত। কেন নিশ্চিত? দেখো, এই F1 আর H1 CL রেখায় অবস্থিত, ঠিক আছে। আমি একটু আগে কি বলেছিলাম? E1 আর H1 কোন রেখা অবস্থিত? CL রেখা, মূল বিন্দুগামী, মূল বিন্দু হতে উত্থিত। তাহলে দেখো তো, ওই E1 থেকে H1 এ আয় বৃদ্ধি পেয়েছে কত? 100%। 10,000 থেকে 20,000 আয় বৃদ্ধি পেয়েছে কত? 100%। তাহলে আমরা জানি মূল বিন্দুগামী রেখায় ভূমি-অক্ষের চলক যে হারে বৃদ্ধি পায়, লম্ব অক্ষের চলক একই হারে বৃদ্ধি পায়। আয় যদি 100% বাড়ে, ভোগও কত বাড়বে? 100% বাড়বে। তো 7,000-এর 100% কত? আরো 7,000। তাহলে 7,000, 7,000, 14,000। ক্লিয়ার? আবার এই রেখা অনুযায়ী পরীক্ষা করো। এই রেখা অনুযায়ী আমি কি বলেছি? যে ভূমি অক্ষের চলক যে হারে পরিবর্তিত হয়, লম্ব অক্ষের চলক তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়।
এই রেখা অনুযায়ী যদি কল্পনা করো তাহলে F1 থেকে H1 বিন্দুতে আয় 10,000 থেকে 20,000 কত বেড়েছে 100%, আর 9,000 হতে ভোগ বেড়েছে কত 14,000-এ, মোট বেড়েছে 9,000-এ 14,000, মানে 9,000-এ মানে 5,000, তাহলে প্রায় 55% ভোগ বেড়েছে। কত পার্সেন্ট 55%, মানে আয়ের তুলনায় ভোগ কম বেড়েছে। তাহলে এই সিএল রেখা অনুযায়ী E1 এবং H1 বিন্দুতে আয় যে হারে বাড়ে ভোগ একই হারে বাড়ে, আর F1 এবং H1 C1 রেখাতে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। এখানে লক্ষ্য করো গড় ভোগ প্রবণতা হচ্ছে কত 0.7, গড় ভোগ প্রবণতা কত 0.7 এই H1 বিন্দুতে। অর্থাৎ দীর্ঘকালে কি দেখতে পাচ্ছ, গড় ভোগ প্রবণতা কি স্থির, মানে ভোগ এবং আয়ের ভিতরে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। আর স্বল্পকালীন ভোগ রেখা অনুযায়ী 0.9 থেকে 0.7 গড় ভোগ প্রবণতা হ্রাস পেয়েছে, মানে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। দয়া করে আবারও বলছি যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক অনুযায়ী E1 এবং H1 বিন্দুতে ভোগ এবং আয়ের অনুপাত কি স্থির 0.7, কারণ আয় যে হারে বেড়েছে 7,000 হতে 14,000 ভোগে একই হারে বেড়েছে। আবার স্বল্পকালীন ভোগ রেখা অনুযায়ী এটা ভোগ এবং আয়ের অনুপাত কি স্থির নয় C1 রেখা অনুযায়ী। আয় বেড়েছে 100%, 9,000 থেকে 14,000, ভোগ বেড়েছে 5,000, 9,000-এর ভিতরে 5,000 বাড়ছে, এর মানে 100-এর ভিতরে হিসাব করে দেখবা প্রায় কত 55% ভোগ বেড়েছে, আর আয়ের তুলনায় ভোগ কম বেড়েছে। এই জন্য গড় ভোগ প্রবণতা 0.9 হতে 0.7-এ কি হয়েছে হ্রাস পেয়েছে। আচ্ছা, আমি উল্টা যদি বলি 20,000 থেকে কত 10,000, তাহলে আয় কিন্তু 50% কমেছে। আমি 10,000 থেকে যদি 20,000 বলি, আয় 100% বেড়েছে। আর যে H1 থেকে E1 অর্থাৎ 20,000 থেকে 10,000 বলি, আয় 50% হ্রাস পেয়েছে, ভোগ 14,000 থেকে 7,000, 50% হ্রাস পেয়েছে। বুঝছো? তাহলে E1 থেকে H1-এ 100% হলে H1 থেকে E1-এ হয়ে গেছে কি 50%। এই যে 20,000 থেকে 10,000 50% আয় হ্রাস পেয়েছে, ভোগ 14,000 থেকে 7,000 50% হ্রাস পেয়েছে। অর্থাৎ আয় যে হারে হ্রাস পায় ভোগ ঠিক সে হারে হ্রাস পায় দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী। আর স্বল্পকালীন ভোগ রেখা অনুযায়ী কিন্তু আয় যে হারে হ্রাস পায় ভোগ তার চেয়ে কম হারে হ্রাস পায়, তার চেয়ে কম হারে। এই যে 14,000 থেকে 9,000 হ্রাস পেয়েছে, মানে মোট হ্রাস পেয়েছে কত 14 আর 9 5,000, অর্থাৎ 14,000-এর ভিতরে 5,000 প্রায় 35%, মানে আয় তুলনায় ভোগটা কম হ্রাস পাইছে। এখন আসো আমি আমার আসল ব্যাখ্যায় চলে যাচ্ছি। মিল্টন ফ্রিডম্যানের র্যাচেট এফেক্টটা আমি ব্যাখ্যা করব। মনে করি অর্থনীতিতে ব্যক্তির সর্বোচ্চ ব্যক্তির ভোগটা H1 বিন্দুতে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে ব্যক্তির আয় হচ্ছে 20,000 টাকা, ভোগের পরিমাণ হচ্ছে 14,000 টাকা, মানে 20,000 টাকার ভিতরে সে 14,000 টাকা ভোগ করে এবং বাকি 6,000 টাকা সে কি করে সঞ্চয় করে। তাহলে তার ভোগ এবং আয়ের অনুপাত হচ্ছে এখানে 0.7, পয়েন্ট কত 7, ভোগ এবং আয়ের অনুপাতটা হচ্ছে 14,000 বাই কত 20,000,
0.7। এখন কোনো কারণে অর্থনীতিতে মন্দা দেখা দিল, কোনো কারণে অর্থনীতিতে মন্দা দেখা দিল, এই মন্দা দেখা দেওয়ার কারণে ব্যক্তির আয় 20,000 টাকা হতে হ্রাস পেয়ে 10,000 টাকা হলো। কোনো কারণে অর্থিক এইভাবে খাতায় লিখবা, কোনো কারণে অর্থনীতিতে মন্দা দেখা দিল, ব্যক্তির আয় 20,000 টাকা হতে হ্রাস পেয়ে 10,000 টাকা হলো। এই অবস্থায় ব্যক্তির অতীতের সর্বোচ্চ আয় হচ্ছে 20,000 টাকা। এই অবস্থায় ব্যক্তির অতীতের সর্বোচ্চ আয় হচ্ছে 20,000 টাকা এবং এই 20,000 টাকা তার ভোগ নির্ধারিত হয়েছে 14,000 টাকা। এই 14,000 ভোগের মাধ্যমে সে যে সামাজিক স্ট্যান্ডার্ড গড়ে তুলেছিল সেইটা সে হঠাৎ করে হ্রাস করতে পারবে না, কিন্তু তার আয় কমে 10,000 টাকা হয়েছে, আয় 50% কমেছে। আমি এর আগে বলেছি 10 থেকে 20 100%, আর 20 থেকে 10 কত 50%। তার আয় 50% কমে গিয়েছে। এখন তার আয় 50% কমে যাওয়ার কারণে ভোগ কি 50% কমবে? এই যে ভোগটা কি 50% কমবে? তার ভোগ কি 50% কমবে? মিল্টন ফ্রিডম্যান বলেছেন না, রেচেট এফেক্টের কারণে তার ভোগ 50% কমবে না, 50%-এর চেয়ে কম কমবে। অর্থাৎ আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমবে, আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমবে রেচেট এফেক্টের কারণে। বক্তব্য হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের। কারণ হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের ব্যাখ্যা হচ্ছে আয় যখন 20,000 থেকে 10,000 টাকায় চলে আসবে, অর্থাৎ আয় যখন 50% হ্রাস পাবে, তখন ব্যক্তি তার অতীতের সর্বোচ্চ আয় 20,000 টাকার সাথে তার 14,000 টাকা ভোগ নির্ধারণ করেছিল, সেই স্ট্যান্ডার্ড সে হঠাৎ করে কমাতে পারবে না। সে ভোগ কমাবে কিন্তু হঠাৎ করে সব কমাতে পারবে না। ফলে আয় 50% কমলেও ভোগ 50% কমবে না। তার ভোগ নির্ধারিত হবে স্বল্পকালীন ভোগ রেখা ও সিওয়ান অনুযায়ী, অর্থাৎ দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী সে আচরণ করবে না, দীর্ঘকালীন ভোগ রেখা সিএল অনুযায়ী সে আচরণ করবে না, সে আচরণ করবে স্বল্পকালীন ভোগ রেখা সিওয়ান অনুযায়ী। এক্ষেত্রে সে যে নির্ধারিত হয়েছে 10,000 টাকা, ফলে সিওয়ানের F1 বিন্দুতে ভোগ নির্ধারিত হবে 9,000 টাকা। F1 বিন্দুতে ভোগ নির্ধারিত হবে কত? 9,000 টাকা। একটু ভালো করে লক্ষ্য করো ভোগ কত কমেছে। তার ভোগ কমেছে 14,000 থেকে 9,000 বাদ কত কমেছে? 5,000 টাকা তার ভোগ কমেছে। 5,000 টাকা ভোগ কমেছে। কত টাকার ভিতরে ভোগ কমেছে? 5,000। 14,000-এর ভোগের ভিতরে আগে কত? 14,000 ভোগ, এখন করে 9,000, ভোগ কমছে 5,000। তাহলে 14,000-এ ভোগ কমে 5,000, ঠিক আছে? 14,000-এ ভোগ কমে 5,000, 1,000-এ ভোগ কমে 5/14, তাহলে 100 টাকায় ভোগ কমে 5/14 ইন্টু কত? 100, 7,14,98, প্রায় 35%। আমি প্রায় বলছি, আর একটু দশমিক আছে, অর্থাৎ ভোগ কমেছে কত? 35%। দেখো তো আয় কমেছে কত? 50%। আয় কমেছে 50% আর ভোগ কমেছে কত? 35%। অর্থাৎ আয় কমার তুলনায় ভোগটা কি হয়েছে? কম কমেছে। তা আয় কমার তুলনায় ভোগ যদি কম কমে, আয় কমার তুলনায় ভোগ যদি কম কমে, এটা যদি কম কমে আর এটা যদি বেশি কমে, মানে আয় কমার তুলনায় ভোগ কম কমেছে, লাভ কম কমেছে, ফলে এই মানটা বেড়ে যাবে, অর্থাৎ গড় ভোগ প্রবণতা বেড়ে যাবে। ফলে দেখো এখানে গড় ভোগ প্রবণতা 0.7, এখানে গড় ভোগ প্রবণতা 0.9।
অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষক অনুযায়ী এক রেচেট এফেক্টের কারণে একজন ব্যক্তির আয় যদি কমে যায় তাহলে তার গড় ভোগ প্রবণতা কি হয়ে যায়, বেড়ে যায়। এর কারণ হচ্ছে আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমে। কেন কম হারে কমে? কারণ সে তার অতীতের জীবনযাত্রার মান যে স্ট্যান্ডার্ড এটা রক্ষা করতে চায়। আচ্ছা এখন আসো, এখন মনে করো এই মন্দা দীর্ঘদিন ধরে আছে। এই মন্দাটা কতদিন ধরে আছে? দীর্ঘদিন ধরে আছে, মন্দা যাচ্ছে না। এই মন্দাটা যদি না যায় তখন আমি কি করব? আর আমাকে ওই এত টাকা রিক্সা ভাড়া দিয়ে অফিসে যাওয়া সম্ভব না। তখন আমি ওই লেগুনা বা সিএনজি বা বাসে সবার সাথে মিলে কোথায় যাব? অফিসে যাব। প্রয়োজনে আমি কি করব? আমি আগে যে বাসা ভাড়াটা নিতাম উন্নত মানের, সেটার চেয়ে একটু কম উন্নত মানের কি করব? বাসা ভাড়া কি করব? নেব, অর্থাৎ নতুন একটা বাসা নেব। অর্থাৎ এখন কিন্তু আয়ের সাথে সমন্বয় করে আমাকে ভোগ কমাতে হবে। আয় কমেছে 50%, আমি ভোগ কমাবো কত? 50%। এবার আমি এই যে এখানে চলে আসবো, অর্থাৎ ভোগ নির্ধারিত হবে 7,000। ওই দেখো 20,000 থেকে 10,000, আয় কমেছে 50%, ভোগ ছিল H1 বিন্দুতে 14,000, স্বল্পকালে F1 বিন্দুতে আসলো, দীর্ঘকালে E1 বিন্দুতে এসেছি, ভোগ নির্ধারিত হয়েছে 7,000। 14,000 থেকে 7,000-এ চলে এসেছি, অর্ধেকে চলে এসেছি না, মানে ভোগ কমেছে কত পার্সেন্ট? 50%। আয় যে হারে কমে ভোগ ঠিক সে হারে কমে, ফলে গড় ভোগ প্রবণতা স্থির থাকে। এই যে 11.7, 11.7, তাহলে কি প্রমাণিত হলো? দীর্ঘকালে ভোগ এবং আয়ের ভিতরে আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। সাইমন কুজনেসের যে গবেষণা ছিল সেই গবেষণাটা কি মিল্টন ফ্রিডম্যান তার রেচেট এফেক্টের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পেরেছেন। ঠিক আছে, কারণ দীর্ঘকালে তো আমি আর ওই আগের জীবনযাত্রার মান রক্ষা করা আমাকে সম্ভব হবে না। কিন্তু স্বল্পকালে যদি আমার আয়টা যদি কমে যায় 50%, আমি ভোগ 50% কমাবো না। স্বল্পকালে আমি কি করব? ওই রেচেট এফেক্ট অনুযায়ী অতীতের জীবনযাত্রার মান ধরে রাখার জন্য ভোগ কমাবো। ফলে আয় আমার 50% কমলেও ভোগ কমবে 35%। হিসেব করে দেখবা 14,000 থেকে 9,000, 5,000 কি হয়ে গেছে? ভোগ কমেছে। তাহলে শতকরাই হিসাবে দেখা যায় প্রায় 35% ভোগ কমেছে। অর্থাৎ আয়ের তুলনায় ভোগটা কম কমেছে। এক্ষেত্রে কিন্তু গড় ভোগ প্রবণতা হয়েছে কত? 9,000 ডিভাইডেড বাই 10,000, 0.9, 0.7 থেকে 0.9 গড় ভোগ প্রবণতা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভোগ এবং আয়ের অনুপাতটা স্থির নয়, অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান, যেটা স্বল্পকালে কেইস বলেছেন। তার ব্যাখ্যাটা আমরা পেয়েছি কার? জেমস ডুসেনবেরির তত্ত্বে। এখন আসো, আমি তোমাদেরকে কি বলেছিলাম? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দা যদি দীর্ঘকালীন অবস্থায় থাকে তাহলে ভোগটা কিন্তু F1 থেকে E1 বিন্দুতে চলে আসবে, অর্থাৎ একসময় সে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে চলে আসবে। কিন্তু এই মন্দাটা যদি দীর্ঘকালে যদি না থাকে, স্বল্পকালে কিছুদিন পর যদি মন্দাটা চলে যায়, তাহলে সে F1 থেকে E1-এ আসবে না। সে F1 থেকে কোথায় চলে যাবে? আবার H1-এ চলে যাবে। F1 থেকে আবার কোথায় চলে যাবে? H1-এ চলে যাবে। এখন দেখো তো, মন্দা যদি দূর হয়ে যায়, স্বল্পকালে যদি মন্দা যদি দূর হয়ে যায়, তাহলে আয় আবার 10,000 থেকে কোথায় চলে যাবে? 20,000 টাকায় চলে যাবে। আয় কত পার্সেন্ট বেড়েছে? এখন 100% বেড়েছে। এখান থেকে এখানে 50% আর এখান থেকে এখানে কত? 100% বেড়েছে। এখন কিন্তু আমি F1 থেকে কোথায় গিয়েছি? H1-এ। 9,000 থেকে 14,000-এ ভোগ চলে গেল। ভোগ কত বেড়েছে? 5,000 বেড়েছে। ভোগ কত বেড়েছে? 5,000 বেড়েছে। কত হাজারের ভিতরে? 9,000-এর ভিতরে ভোগ বেড়েছে কত? 5,000। ঠিক আছে, তাহলে 100-র ভিতরে কত বেড়েছে ভোগ? 100-র ভিতরে প্রথমে 1-কে যেতে হবে না, তাহলে 5,000-কে 9,000 দ্বারা ভাগ করতে হবে। এরপরে 100-র ভিতরে কত বেড়েছে? শতকরা 100 দ্বারা গুণ দিলাম। ঠিক আছে, প্রায় কত পার্সেন্ট? 55%-এর একটু উপরে।
55% একটু উপরে। তাহলে দেখা যাচ্ছে যে ভোগ বাড়ছে কত পার্সেন্ট? ভোগ বাড়ছে 55%। যে এই F1 থেকে H1 বিন্দুতে ভোগ বেড়েছে কত পার্সেন্ট? 55% বাড়ছে। কিন্তু দেখো তো যে F1 থেকে H1 এ আয় বেড়েছে কত? 10,000 থেকে 20,000। কত বেড়েছে? 10,000 বেড়েছে। অর্থাৎ 10,000 থেকে 20,000, আয় কত বেড়েছে? 10,000 বেড়েছে। মানে 10,000-এ 10,000 বেড়েছে, মানে 100% বেড়েছে। ভোগ বেড়েছে 55%, আয়ের তুলনায় কম বেড়েছে। এই যে ভোগটা যে কম বেড়েছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন মন্দাকালীন সময় H1 থেকে F1 এ ভোগটা গিয়েছিল, তখন সে ভোগ আয়ের তুলনায় কম কমিয়েছিল। অতীতের জীবনযাত্রার মান রক্ষা করার জন্য ভোগ কম কমিয়েছিল। এতে তার সঞ্চয়ের উপর একটা আঘাত আসে। এই জন্য আবার যখন তার মন্দার থেকে পরিত্রাণে চলে আসে, আয় যখন বাড়ে, তখন ওই যে সঞ্চয়ের উপর আঘাত ছিল সেটাকে আবার পূর্বের জায়গায়, সঞ্চয়টাকে পূর্বের জায়গায় নেওয়ার জন্য সে আয়ের তুলনায় ভোগটা কম বাড়াইছে এবং ওই সঞ্চয়টা কি করছে? সে কাভার করছে। সঞ্চয়টা সে কি করছে? কাভার করছে। কথা কি বুঝতে পেরেছ? যে এই যে এখান থেকে এখানে আসছে, এই যে এখান থেকে এখানে কি হয়েছে? আয় বেড়েছে 100%, ভোগ বেড়েছে 55%। তো ভোগ তুলনামূলকভাবে কম বাড়ছে, এর মানে কে বাড়ছে? সঞ্চয় বাড়ছে। কেন এই সঞ্চয় বেশি বাড়াইছে? কারণ মন্দাকালীন সময়ে পূর্বের জীবনযাত্রার স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে সঞ্চয়ের ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা দূর করার জন্য সঞ্চয় অধিক হারে বাড়িয়েছে। সেই H1 বিন্দুতে চলে গেল। তাহলে আমরা কি দেখলাম? স্বল্পকালে F1 থেকে H1 বিন্দুতে গেলে ওই একই কথা, আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ ভোগ এবং আয়ের ভিতরে কি হচ্ছে? অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। আমরা জানি, আমরা পড়েছি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে পড়েছি, ভোগ এবং আয়ের ভিতরে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান তখনই হয় যখন আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে, অথবা আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমে। এই ধরনের যদি সম্পর্ক থাকে, প্লিজ খেয়াল করো, আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে, অথবা আয় যে হারে কমে ভোগ তার চেয়ে কম হারে কমে। মানে ভোগের পরিবর্তনের হারটা যদি কম হয়, তাহলে ভোগ এবং আয়ের ভিতরে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান হয়। আর এই ভোগের পরিবর্তনের হারটা কম হয় কেন, সেটা মিল্টন ফ্রিডম্যান ব্যাখ্যা করেছেন রেচেট এফেক্টের মাধ্যমে। একটা জিনিস হচ্ছে, যদি কোনো কারণে যদি মন্দাকালীন সময় যদি আয় কমে যায়, তাহলে পূর্বের জীবনযাত্রার মান রক্ষা করার জন্য ভোগটা পূর্বের স্তরে রাখার চেষ্টা করি, ফলে ভোগ কমার পরিমাণটা কি হয়? কম হয়। ভোগ হ্রাসের পরিমাণটা কি হয়? কম হয়। আবার যখন আমাদের যে অর্থনীতি পুনরুদ্ধার হয়, আয় যখন বেড়ে 20,000 টাকায় চলে যায়, তখন আমরা কি করি? ওই যে মন্দাকালীন সময়ে অতীতে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যে আমাদের ভোগটা বেশি হয়ে গিয়েছিল, সঞ্চয়ের উপর আঘাত এসেছিল, সেই সঞ্চয়টাকে কাভার করার জন্য আমরা তখন ভোগটা কম বাড়াই, ভোগটাকে কম বাড়াই। ফলে সবসময় ভোগ এবং আয়ের ভিতরে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান হয়। আমরা H1 বিন্দুতে চলে আসলাম। এখন মনে করো যে আরো আমার আয় বেড়ে এখন 30,000 টাকা হলো। ঠিক আছে, কত হাজার টাকা হলো? 30,000 টাকা হলো। হ্যাঁ, আয় বৃদ্ধি পেয়ে 30,000 টাকা হলো। আমি যখন H1 বিন্দুতে পৌঁছে যাব, তখন কিন্তু আমি আমার H1 বিন্দু দ্বারা ভোগ নির্ধারণ করব। কথা কি বুঝতে পেরেছ? আমি আমার H1 বিন্দুতে যখন আমি পৌঁছে যাব, এখন আমি পৌঁছে যাব, এখন কিন্তু আমি CL ভোগ রেখা দ্বারা ভোগ নির্ধারণ করব। অর্থাৎ আমি যখন H1 বিন্দুতে যখন চলে আসব, এখন যদি আয় যদি বাড়ে আর আমি C1 রেখা দ্বারা ভোগ নির্ধারণ করব না, কারণ আমার তো সঞ্চয় কাভার হয়ে গেছে। তখন আয় যে হারে বাড়ে আমি ভোগটা ঠিক সেই হারে বাড়াবো। আয় যে হারে বাড়ে ভোগটা ঠিক সেই হারে বাড়াবো, অর্থাৎ CL রেখা অনুযায়ী ভোগটা বাড়বে। অর্থাৎ ভোগ নির্ধারিত হচ্ছে কোন বিন্দুতে? ভোগ নির্ধারিত হয়েছে মনে করো G1 বিন্দুতে।
কথা কি বুঝতে পেরেছো? ভোগ নির্ধারিত হবে G1 বিন্দুতে। ক্লিয়ার? আমি আবারও বলছি, যখন আমি H1 বিন্দুতে চলে আসব তাহলে আমার যে সঞ্চয় যে ঘাটতি ছিল এটা কাভার হয়ে যাবে। এখন আয় বাড়লে ভোগটা আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়বে। অর্থাৎ H1 বিন্দুর পর 20,000 টাকার থেকে আয় যে হারে বাড়বে ভোগটা ঠিক সে হারে বাড়বে। আর আমরা জানি আয় যে হারে বাড়লে ভোগটা যদি ঠিক সে হারে বাড়ে তাহলে এটা সিএল রেখা অনুযায়ী ভোগ নির্ধারিত হবে, এখানে ভোগ নির্ধারিত হবে। ক্লিয়ার? এখন আবার একটু দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে C2 ভোগ রেখা, এটা হচ্ছে C2 ভোগ রেখা, ঠিক আছে? এটা হচ্ছে C2 ভোগ রেখা, এটাকে আমি A1 দিয়ে দিচ্ছি, A2, এটা হচ্ছে C2 ভোগ রেখা। এখন যদি মনে করো এই এখন G1 বিন্দুতে আসার পর যদি আবার মন্দা দেখা দেয় ওই আগের মতো, তখন এই ভোগ রেখা অনুযায়ী ব্যাক করবো। আশা করি বুঝতে পেরেছ? যেমন H1 বিন্দুতে মন্দা দেখা দিলে C1 ভোগ রেখা অনুযায়ী ব্যাক করে এখানে এসেছিলাম। এখন এই ভোগ আবার যে 30,000 টাকা আসার পর যদি আবার মন্দা দেখা দেয় যদি, তাহলে আমি কি করবো? G1 বিন্দু থেকে কি করব? ব্যাক করব। যদি আয় যদি 20,000 হয় ভোগ এখানে কি হবে? নির্ধারিত হবে। অর্থাৎ এখানে হবে না, কোথায় হবে? এখানে নির্ধারিত হবে। ঠিক আছে? আবার আয় যখন বেড়ে যাবে আবার ব্যাক করে এখানে যাব, আবার আয় বাড়লে আবার দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার আলোচনা কিন্তু শেষ, আমার আলোচনাটা শেষ। ঠিক আছে? আমার আলোচনা শেষ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে আমার 7 নম্বর ক্লাসে আমি যে বিষয়টা কি করলাম, আমি দেখলাম যেটা আলোচনা করলাম যে জেমস ডুসেনবেরি রেচেট এফেক্টের মাধ্যমে, জেমস ডুসেনবেরি রেচেট এফেক্টের মাধ্যমে তার তত্ত্বটা কি করেছেন, ব্যাখ্যা করার কি করেছেন, চেষ্টা করেছেন। এবং এক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে আয় যখন কমে যায় তখন আমরা কি করি, অতীতের জীবনযাত্রার মান রক্ষা করার জন্য আয়ের তুলনায় ভোগটা কম কমাই, ফলে ভোগ এবং আয়ের ভিতরে অসমানুপাতিক সম্পর্ক বিদ্যমান থাকে, যেটা কেইন্সের স্বল্পকালীন ভোগ অপেক্ষক নির্দেশ করে। এরপরে আমরা কি করি, যদি দীর্ঘকালে যদি আয়টা যদি কম থাকে তাহলে ভোগটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে নির্ধারিত হয়ে যাবে, বাধ্য হয়ে যাবো আমি। ঠিক আছে? আমি বাধ্য হয়ে যাব, আমি এখানে চলে আসলে আমি বাধ্য হয়ে যাব। আর যদি না পরিত্রাণ যদি হয়ে যায় তাহলে আবার কি হবে, আয় বাড়ার সাথে সাথে আমি কি করব, ভোগ বাড়াবো, তবে তুলনামূলকভাবে কম ভোগ বাড়াবো যাতে আবার পূর্বের সঞ্চয়ের ঘাটতিটা কাভার হয়ে যায়। আমি H1 বিন্দুতে যাওয়ার পর আয় যে হারে বাড়বে দীর্ঘকালীন ভোগ রেখা অনুযায়ী ভোগ সেই হারে বাড়বে। আর G1 বিন্দুতে আসার পর আবার যদি মন্দা দেখা দেয় আগের মতো ব্যাক করবো, আবার আসবো। এখন তোমরা কি করবে, আমার মিল্টন ফ্রিডম্যানের আলোচনা শেষ এবং রেচেট এফেক্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন তোমরা যে মিল্টন ফ্রিডম্যান কিভাবে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমন্বয় সাধন করেছেন এটা এই রেচেট এফেক্টের মাধ্যমে ব্যাখ্যা দেবে। মিল্টন ফ্রিডম্যান কিভাবে কুজনেস পাজলের ব্যাখ্যা দিয়েছেন এটা এই রেচেট এফেক্টের মাধ্যমে ব্যাখ্যা দেবে। মিল্টন ফ্রিডম্যান কেইন্সের তত্ত্বকে কতটুকু সমর্থন করেছেন এটি রেচেট এফেক্টের মাধ্যমে ব্যাখ্যা দেবে। আজকে 6 নম্বর দিন আমার জ্বর চলতেছে, কাশিও আছে, জ্বরও আছে, ক্লাস নিতে পারছি না, এই জন্য আগের মতো রেগুলার ক্লাস নিতে পারতেছি না। 6 নম্বর দিন চলছে, সবাই একটু দোয়া রাখবে। আর বৃষ্টির ভিতরেও ক্লাসটা দিচ্ছি, একটু কষ্ট করে কি করবা করে নেবা, কানে মাইক্রোফোন লাগে, দেখো ক্লাসটা বুঝো কিনা, না বুঝলে তাহলে আবার কি করবো, ক্লাসটা রেকর্ড করবো। সবাইকে ধন্যবাদ।